বাংলাদেশ তথা উত্তরাঞ্চলের গলার মধ্যে মরণ ফাঁস তৈরি করে ভারত, যার নাম শুনলেই মরা পদ্মা নীরবে কাঁদে বিস্তীর্ণ বালিগর্ভে। এককালের জোয়ান নদী এখন একটি মরা নদী। বর্ষাকালে সকল পানির গেট খুলে বাংলাদেশকে ডুবিয়ে দেয়, শুকনো মৌসুমে পানি প্রত্যাহার করে, যার ফলে বাংলাদেশের চরম ক্ষতি সাধিত হয়। কলিকাতা বন্দরকে পলির হাত থেকে রক্ষা করতে গিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতি করে। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে মাত্র 18 কিলোমিটার ভিতরে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় জঙ্গিপুর গ্রামের ফারাক্কা নামক স্থানে ভারত 1245 মিটার দৈর্ঘ্য এবং 23 মিটার উচ্চতা সম্পন্ন এই বাংলাদেশকে মরুভূমি করার জন্য একটি বাঁধ নির্মাণ করে 156 কোটি রুপি ব্যয়ে 1974 সালে, যা চালু করা হয় 1975 সালে। তখন বাংলাদেশ ও ভারতের মাঝে একটি চুক্তি হয়, যার ইশতেহারে এই সিদ্ধান্ত হয় ভারত 1975 সালের 21 এপ্রিল থেকে 31 মে পর্যন্ত 41 দিনের জন্য ফারাক্কা বাঁধ চালু করেছিল। ভারত বাংলাদেশের কাছে এই মর্মে ওয়াদা করেছিল যে 41 দিনের নির্ধারিত সময়ে ভারত 11,000 থেকে 16,000 কিউসেক পানি ফিডার ক্যানেল দিয়ে হুগলি নদীতে নিয়ে যাবে। কিন্তু 41 দিনের সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও ভারত ফিডার ক্যানেল দিয়ে পানি প্রত্যাহার অব্যাহত রাখে এবং বাংলাদেশের সঙ্গে কোনো সমঝোতা বা চুক্তি না করেই 1976 সালের শুষ্ক মৌসুমে একতরফাভাবে গঙ্গার পানি নিজ দেশের অভ্যন্তরে প্রত্যাহার করে। ফারাক্কা চুক্তি 1972 সালে ভারত বাংলাদেশের মাঝে যৌথ নদী কমিশন গঠিত হয়। 1974 সালের 16 মে ফারাক্কার পানি বণ্টন সম্পর্কিত ইন্দিরা মুজিব চুক্তি সম্পাদিত হয়। 1977 সালের 30 সেপ্টেম্বর ভারত বাংলাদেশের মধ্যে 5 বছর মেয়াদী পানি চুক্তি স্বাক্ষরিত হয়। এতে বলা হয়, ফারাক্কা পয়েন্টটি শুকনা মৌসুমে বাংলাদেশ শতকরা 60% পানি পাবে। 21 এপ্রিল থেকে শুকনা মৌসুমে প্রতি 10 দিনের সার্কেলে বাংলাদেশ পাবে 34,500 কিউসেক পানি এবং ভারত পাবে 20,500 কিউসেক পানি। বাংলাদেশ তার নির্ধারিত হিস্যার শতকরা 80% নিচে কখনোই পায়নি। 1982 সালের অক্টোবরে 2 বছর মেয়াদি ও 1985 সালের নভেম্বরে 3 বছর মেয়াদি অর্থাৎ 86 থেকে 88 সালে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এরপর 1996 সালের 12 ডিসেম্বর হাসিনা সরকার বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে 30 বছর মেয়াদি একটি পানি চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তি অনুযায়ী প্রতি বছরের 1 জানুয়ারি থেকে 31 মে পর্যন্ত দুই দেশের মধ্যে গঙ্গার পানি ভাগাভাগি হবে এবং ভারত নদীটির পানি প্রবাহের মাত্রা গত 40 বছরের গড়মাত্রা বজায় রাখার সর্বাত্মক চেষ্টা করবে। যে কোনো সংকটময় পরিস্থিতিতে শুষ্ক মৌসুমে বাংলাদেশ 35,000 কিউসেক পানির নিশ্চয়তা পাবে, কিন্তু ভারত কখনোই এই চুক্তি অনুযায়ী বাংলাদেশকে পানি দেয়নি। এক পরিসংখ্যানে দেখা গেছে 1975 সালের এপ্রিলে ফিডার ক্যানেল চালু করার পর হার্ডিঞ্জ ব্রিজের নিচে পদ্মার পানি প্রবাহ যেখানে ছিল 65,000 কিউসেক, 1976 সালে এর পরিমাণ নেমে আসে মাত্র 23,200 কিউসেকে। এর পরিপ্রেক্ষিতে 1976 সালের 18 এপ্রিল মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ফারাক্কা সমস্যা সমাধানের জন্য ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে পত্র লিখেন। 1976 সালের 4 মে ভারতের প্রধানমন্ত্রী ভাসানীকে লিখিত পত্রে ফারাক্কা সমস্যার সমাধানের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো কথা না বলায় পূর্ব ঘোষণা অনুযায়ী 16 মে মাওলানা সাহেবের নেতৃত্বে ফারাক্কা অভিমুখে লং মার্চ শুরু হয়। 2 দিনে প্রায় 100 কিলোমিটার পথ অতিক্রম করে এই লং মার্চ শেষ হয় 17 মে। ওই দিন তিনি ঐতিহাসিক সোনা মসজিদে আসরের নামাজ আদায় করে সংক্ষিপ্ত বক্তব্য রেখে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন। কানসার্ট হাই স্কুলের ময়দানে ফারাক্কা মিছিলের সমাপ্তি ঘোষণার সময় মাওলানা ভাসানী বলেছিলেন, গঙ্গার পানিতে বাংলাদেশের ন্যায্য হিস্যার ন্যায়সঙ্গত দাবি মেনে নিতে ভারত সরকারকে বাধ্য করার জন্য আমাদের আন্দোলন। আমি জানি এখানেই শেষ নয়। তিনি দ্বার্থহীন কণ্ঠে আরও বলেন, ভারত সরকারের জানা উচিত বাংলাদেশিরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, কারো হুমকিকে পরোয়া করে না। যে কোনো হামলা থেকে মাতৃভূমিতে রক্ষা করা আমাদের দেশত্ববোধক কর্তব্য এবং অধিকার। ফারাক্কার অশুভ প্রভাব। ফারাক্কা বাঁধের কারণে
রাজশাহী সহ উত্তরাঞ্চল মরুভূমিতে পরিণত হয়ে গেছে। ফারাক্কার কারণে প্রমত্ত পদ্মা বছরে প্রায় ৮ মাসই পানি থাকে না। এই বাঁধের কারণে পদ্মা নদী রাজশাহী থেকে ৪ কিলোমিটার দূরে সরে গেছে। বিস্তীর্ণ চর ক্রিকেট ও ফুটবল খেলার মাঠে পরিণত হয়েছে। বরেন্দ্র অঞ্চল হিসেবে পরিচিত রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলায় প্রকৃতি ও আবহাওয়া রীতিমতো বদলে যাচ্ছে। এসব অঞ্চলে, বিশেষত রাজশাহীতে, গ্রীষ্মকালে প্রচণ্ড গরম এবং শীতকালে প্রচণ্ড শীত বিরাজ করে। নদীর পলি কমে যাওয়ায় ভূগর্ভস্থ পানির স্তর ক্রমেই নিচে নেমে যাচ্ছে। শুষ্ক মৌসুমে চাষাবাদ হচ্ছে ব্যাহত। ফারাক্কা বাঁধের কারণে সুদীর্ঘ ৩৬ বছর ভারত কর্তৃক একতরফাভাবে গঙ্গার পানি প্রত্যাহার বাংলাদেশের জীবন এবং জীববৈচিত্র্যই কেবল ধ্বংস করেনি, বরং ধ্বংস করে দিয়েছে এই দেশের কৃষি, শিল্প, বনসম্পদ এবং প্রাণী বৈচিত্র্য। ফারাক্কার কারণে নদীর পলি কমে যাওয়ায় সাগরের লবণাক্ততা সহজেই উপরে উঠে আসছে। ফারাক্কা পূর্বকালে খুলনায় সর্বোচ্চ লবণাক্ততার পরিমাণ ছিল ৫০০ মাইক্রোমোস এবং ফারাক্কা প্রবাহের প্রত্যাহারের ফলে খুলনায় লবণাক্ততা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২৯,৫০০ মাইক্রোমোস। এই লবণাক্ততা খুলনার উত্তরে ২৮০ কিলোমিটার পর্যন্ত উজানে সম্প্রসারিত হয়েছে। প্রাপ্ত সর্বশেষ তথ্য মতে এই লবণাক্ততার সর্বশেষ শিকার মধুমতি ও নবগঙ্গা নদী বিধৌত অঞ্চল। এমনকি গোপালগঞ্জ ও নড়াইল পর্যন্ত লবণাক্ত পানি উঠে এসেছে, অথচ এই দুই জেলা থেকে সাগরের দূরত্ব শ কিলোমিটার। লবণাক্ততার কারণে আমাদের দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। উপকূলে লবণাক্ততা উঠে আসার কারণে সুস্বাদু পানির মাছের সংখ্যা ক্রমেই কমেছে। গঙ্গায় পানি ব্যবস্থায় ২ শতাধিক প্রজাতির মিঠা পানির মাছ, ১৮ প্রজাতির চিংড়ি লালিত হয়, কিন্তু আজ এই জাতীয় ধৃত মাছের পরিমাণ হ্রাস পেয়েছে। ফারাক্কার পানি প্রত্যাহারের ফলে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের নদ নদীসমূহ বর্তমানে প্রায় মৃত। ফারাক্কার কারণে মহানন্দা, পাগলা, শিব, বারনাই, ঘুমনি, বারল ও ইছামতি নদী এবং দক্ষিণের মাথাভাঙ্গা, গড়াই, ভৈরব, চেতনা, কোবাদা, কোদালিয়া, মধুমতি, নবগঙ্গা, চিত্রা, কচুয়া, কুমার, আড়িয়ালখা, বলেশ্বর, কেচা, পালং, তর্কি, রূপসা, বিষখালী, শিবসাহ, চন্দনা, বেগাবতী, লোহাদিয়া, তেঁতুলিয়া, ভোলা, খোলপেটুয়া, ইছামতি, কালিন্দী, সাতক্ষীরা, ধানসিঁড়ি, পশুর, শাহবাজপুর ও রায়মঙ্গল নদীর পলি ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। শুকিয়ে গেছে প্রমত্ত পদ্মা এবং খরস্রোতা যমুনা। ফারাক্কার কারণে শুষ্ক মৌসুমে ৩২০ কিলোমিটারের বেশি প্রধান এবং মধ্যম নৌপথ বন্ধ রাখতে হয়, ফলে শত শত মাঝিমাল্লা কর্মহীন হয়ে পড়ে। ফারাক্কার ফলে গঙ্গা নির্ভর এলাকায় অধিকাংশ স্থানে ভূগর্ভস্থ পানি ৩ মিটারের বেশি নিচে নেমে গেছে। মোদ্দা কথা, সার্বিক বিবেচনায় ফারাক্কা বাঁধ আমাদের জনজীবনে মরণ বাঁধ হিসেবে পরিণত হয়েছে। কিন্তু আমাদের করণীয় কি? উজানের কোনো দেশের ভাটির দেশকে না জানিয়ে আন্তর্জাতিক নদীর পানি প্রত্যাহার করা কিংবা পানি ছেড়ে দিয়ে বন্যায় ভাসিয়ে দেওয়া জাতিসংঘের কনভেনশন ও আন্তর্জাতিক রীতিনীতির সুস্পষ্ট লঙ্ঘন। অথচ ভারত প্রথম থেকেই ছলচুতরির আশ্রয় নিয়ে বিশ্বকে বুড়ো আঙুল দেখিয়ে এই কাজটি করে যাচ্ছে সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে। বর্তমানের বন্যাও হচ্ছে ডুমরু বাঁধের পানি বাংলাদেশকে না জানিয়ে ছেড়ে দেওয়ার কারণে। এক্ষেত্রে এর থেকে উত্তরণের জন্য আমাদের করণীয় হচ্ছে ফারাক্কার অশুভ প্রভাব সম্পর্কে ব্যাপক জনমত এবং জাতীয় ঐক্য গড়ে তোলা। সকল রাজনৈতিক দলকে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে এই সম্পর্কে কার্যকর ব্যবস্থা নেওয়া। ফারাক্কার কারণে বাংলাদেশের ক্ষয়ক্ষতির কথা বিশ্ব দরবারে তুলে ধরে বিশ্ব জনমত গড়ে তোলা। প্রয়োজনবোধে জাতিসংঘ এবং আন্তর্জাতিক বিচারালয়ের দ্বারস্থ হওয়া। চীন, ভারত, নেপাল ও ভুটান সহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পানি সমস্যার সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদার করা। সাথে সাথে এ লক্ষ্যে আঞ্চলিক নদী কমিশন গঠন করা ও আন্তর্জাতিক নদীর পানি ব্যবহারের নিয়ম নীতির বাস্তব প্রয়োগ ঘটানো ও তদারকি করা। দ্বিপাক্ষীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিকভাবে ভারতকে চাপ প্রয়োগ করা, যাতে ভারত তার নবপরিকল্পিত একতরফা আন্তঃনদী সংযোগ প্রকল্পের কাজ বাতিল করে। আন্তর্জাতিক ক্ষেত্রে কূটনৈতিক তৎপরতা জোরদার করা। মেকং নদী কমিশনের মতো বাংলাদেশেও একটি কূটনৈতিক ব্যবস্থা গ্রহণ করতে পারে। মেকং নদীর পানি কম্বোডিয়া, থাইল্যান্ড, লাওস ও ভিয়েতনামে সুষ্ঠুভাবে বণ্টন করে নিচ্ছে। ইউরোপের দানিয়ব নদীর পানি পারস্পরিক সমঝোতার ভিত্তিতে 12টি দেশ ভোগ করছে। নীল নদের পানি ভোগ করছে মিশর, সুদান ও ইথিওপিয়া। এমনকি চিরশত্রু পাকিস্তানের কাছ থেকে সিন্ধু নদীর পানি ভারত ভোগ করছে 30 বছর আগে থেকে।
এই অভিজ্ঞতাকে বাংলাদেশ কাজে লাগাতে পারে। ভারত যেন সবসময় গঙ্গাসহ অভিন্ন নদীর পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত না করে, সেজন্য দুই দেশের প্রয়োজনীয় সমঝোতায় উপনীত হওয়া এবং তা যথাযথভাবে বাস্তবায়ন করা। ফারাক্কা বাঁধের প্রভাবে 5 কোটি মানুষ, গজলডোবা বাঁধের প্রভাবে 4 কোটি মানুষ এবং টিপাইমুখ বাঁধের প্রভাবে 5 কোটি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত এবং বাংলাদেশের বৃহত্তম নদী পদ্মা, যমুনা এবং মেঘনা চিরদিনের মতো হারিয়ে যাবে। পরিবর্তিত হবে জলবায়ু এবং প্রাকৃতিক পরিবেশ, ধ্বংস হবে মানুষ, পশু পাখি, মাছ এবং অন্যান্য সম্পদাদি। অতএব সরকারি এবং বেসরকারি সকল প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ায় এগুলি ব্যাপকভাবে প্রচারের মাধ্যমে দেশীয় জনমত এবং বিশ্ব জনমত গড়ে তোলা সবার আগে জরুরি। পরিশেষে বলা যায় যে ভারত তার নিজ দেশের জন্য সব কিছু করতে পারে। আমাদের বিগত সকল সরকার ভারতকে সকল সুবিধা দিয়ে এসেছে, কিন্তু এখন থেকে আমাদেরকে আত্মপ্রত্যয়ী হতে হবে এবং নিজেদের অধিকার নিজেদেরকে আদায় করে নিতে হবে। এসব সমস্যার সমাধান না করলে ভবিষ্যতে বাংলাদেশকে একটি মরুভূমির দেশ হিসেবে দেখতে পাবে বিশ্ববাসী।